একটা মুহূর্ত, একটি ভুল সিদ্ধান্ত, আর তার পরিণতিতে ঘটে গেল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। 2015 সালের 11 সেপ্টেম্বর পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদুল হারাম পরিণত হলো এক মৃত্যুপুরীতে। বিকাল 5:10 প্রবল ঝড় এবং ট্রেন পরিচালনার গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে, যে দুর্ঘটনা সারা দুনিয়া জুড়ে মক্কা শরীফের মসজিদুল হারাম নামক স্থান, পবিত্র মুসলিমদের স্থানকে নিয়ে আলাপ আলোচনা শুরু হয়, যা সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে নিয়ে দুঃখ প্রকাশ করা এবং বলা হয় এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো সৌদি আরবের মক্কা, যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা দুনিয়া থেকে হজ করতে আসে। সেই জায়গাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটনাটি ঘটে প্রবল বাতাসের ধাক্কায় হঠাৎ ধসে পড়ে একটি বিশাল নির্মাণাধীন ট্রেন পবিত্র কাবা শরীফের কাছে হাজিদের ভিড়ের মাঝখানে মুহূর্তেই শান্তিপূর্ণভাবে হজযাত্রীগণ হজ পালন করছিলেন। সেই সময়ে একটি জায়গাটি হজ পালনকারীর যে জায়গা রয়েছে সেই জায়গাটিতে চিৎকার চেঁচামেচি শুরু হয়, আর মানুষের ভাগাভাগি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, প্রাণ বাঁচানো নিয়ে শুরু হয়ে যায়। অথচ পবিত্রতম স্থানে যেখানে হজ পালন করা হচ্ছিল সেই জায়গায় ট্রেন দুর্ঘটনার কারণে 111 জন মানুষ মারা যান। বিশ্বাস করুন, যে জায়গায় হজ পালন করা হচ্ছিল সেই জায়গাটাতে 111 জন মানুষ মারা গিয়েছিলেন। নিহতদের মধ্যে 25 জন ছিলেন বাংলাদেশি, যাদের বাংলাদেশে কোনো হতাহতের সংখ্যা পাওয়া যায়নি, তবে 25 জন, যেটা সবচেয়ে বেশি মানুষ সংখ্যা ছিলেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছিল মিশরের 23 জন মানুষ মারা যান, তাদের কোনো হতাহত ছিল না। তবে পাকিস্তানি 15 জন মারা যান, 51 জনের, তার ভিতরে সবচেয়ে বেশি হতাহত হয়েছিলেন ভারতের 11 জন, আর আহত হয়েছিলেন 15 জন। ইন্দোনেশিয়ার 11 জন, আহত হয়েছিলেন 42 জন। তালিকায় আরো ছিলেন ইরান, তুরস্ক, নাইজেরিয়া, যুক্তরাজ্য সহ আরো অনেক দেশের। এই দুর্ঘটনা ছিল সত্যিকার অর্থে হৃদয় বিদারক একটি দুর্ঘটনা, যেটা আন্তর্জাতিক ভাবে সমালোচিত হয়েছিল। একটি কোম্পানি ধ্বংস হয়ে গিয়েছিল এই দুর্ঘটনার কারণে, আর কত পরিবার যে নিঃশেষ হয়েছে সেটা তো বলার অপেক্ষায় রাখে না। কত মানুষ যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না। আজকের গল্পে সেই সব গল্পটুকুই বলবো, যে একটা দুর্ঘটনা কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি করতে পারে, কিভাবে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, একটা ফ্যামিলিকে শেষ করে দিতে পারে, আর কোটি কোটি টাকার একটা দিনে দিনে প্রতিষ্ঠিত হওয়া কোম্পানি কিভাবে নিঃশেষ হয়ে যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। মক্কা হারাম শরীফের যে কর্মসংস্থানের কাজগুলো চলছিল সেটা দায়িত্বে ছিল ওসামা বিন লাদেনের বিন লাদেন গ্রুপ নামের একটি কোম্পানি, আর ক্রেন প্রস্তুতকারী কোম্পানি ছিল লিব্রা নামের একটি কোম্পানি। আর একটা দুঃখজনক ব্যাপার কি জানেন, ওই যে দুর্ঘটনায় 14 জনের বিচার হয়, কিন্তু বিন লাদেন পরিবারের 16 সদস্যের কারো কোনো বিচার হয়নি, এবং এই বিচার নিয়ে সারা বিশ্বব্যাপী একটি প্রশ্ন থেকে যায়। সৌদি আরব নামক
একটি দেশ, মুসলিম দেশ, যারা কোরআনের আইন মেনে চলে, যারা ইসলামের প্রতিটি অর্থ মেনে চলে, তারা কি সত্যিকার অর্থে ন্যায় বিচার করে কিনা, সেই প্রশ্নটুকু সারা দুনিয়া জুড়ে রয়েছে। ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ সৌদি রিয়াল যারা নিহত হয় তাদেরকে দেওয়া হয়। তখনকার সময় 10 লক্ষ রিয়াল এখন প্রায় 3 কোটি টাকার উপরে হয়তো হতে পারে, আপনারা হিসাব করে নিলে বুঝতে পারবেন। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং কিছু ক্ষয়ক্ষতি পূরণের টাকাও তাদেরকে দেওয়া হয়। আর এই দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় আপনার নিরাপত্তা আপনি নিজে সব সময় নিবেন। যেই পরিবেশে আপনি কাজ করেন, যেখানে আপনি কাজ করেন, আপনার নিরাপত্তাটা আপনি আগে নিবেন কিভাবে, তারপরে আপনি চিন্তা করবেন আপনি আশেপাশের মানুষগুলোকে কিভাবে আপনি নিরাপদ রাখতে পারেন। আপনি প্রত্যেকদিন যে ধরনের গুলো, বিশেষ করে কনস্ট্রাকশন কাজে যে খামার বা যে ধরনের গাড়িগুলো আপনি ইউজ করেন, প্রত্যেকদিন গাড়িতে উঠছেন বা গাড়ি ঠিকভাবে মেনটেনেন্স হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে প্রতি মুহূর্ত দেখে নেওয়া উচিত। সেফটি সব সময় দরকার, প্রিকশন সব সময় দেখার দরকার। আপনার আশেপাশের পরিবেশ যদি নিরাপদ থাকে তাহলে আপনি নিরাপদ, আপনার ব্যবহার করা জিনিসপত্র যদি নিরাপদ থাকে, প্রপারলি মেনটেনেন্স থাকে, তাহলে আপনি নিরাপদ। আর আপনি নিরাপদ মানে আপনার ফ্যামিলি নিরাপদ, যে ফ্যামিলির জন্য আপনি এখন প্রবাসে কাজ করছেন। সো আপনার নিরাপদ থাকাটা অনেক বেশি দরকার। আর কমেন্টে বলে যাবেন যে 16 জন বিন লাদেন গ্রুপের পরিবারের একজন সদস্যের কোনো বিচার হলো না, সেইটা আসলে সঠিক হয়েছে কিনা। যে মুসলমান দেশটি কোরআনের আইন মেনে চলে, যারা মুসলিমের আইন মেনে চলে, তাদের বিচার ব্যবস্থা সেটা সঠিক ছিল কিনা সেটা কমেন্টে জানিয়ে যাবে। এই একটি দুর্ঘটনায় 25 জন মানুষের মৃত্যুকে আমাদেরকে মনে করিয়ে দেয় সারা পৃথিবী জুড়ে কতজন মানুষ রয়েছে যারা প্রবাসে কাজ করছে। আমার কাছে যে ডেটা রয়েছে সেই ডেটা 2024 সালের অনুযায়ী 24শে ডিসেম্বর অনুযায়ী সৌদি আরবে প্রায় 25 থেকে 30 লক্ষ প্রবাসী রয়েছে, কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 12 থেকে 15 লক্ষ প্রবাসী, ওমানে রয়েছে 8 থেকে 10 লক্ষ প্রবাসী, কাতারে রয়েছে 4 থেকে 5 লক্ষ প্রবাসী, তার ভিতরে আমি একজন। মালয়েশিয়া রয়েছে 4 থেকে 5 লক্ষ প্রবাসী, কুয়েতে রয়েছে 3 থেকে 4 লক্ষ প্রবাসী, বাহরাইনে রয়েছে 1 থেকে 2 লক্ষ প্রবাসী, সিঙ্গাপুরে রয়েছে প্রায় 1 লক্ষ সামথিং। এছাড়াও আমরা যে প্রবাসীরা রয়েছে ইতালিতে, যুক্তরাজ্যে, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া সব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে বাংলাদেশে প্রবাসী। এমন অনেক দেশ রয়েছে, দেশগুলোর নাম আমি জানি না, কিন্তু সেই দেশে বাংলাদেশি প্রবাসী গুলো রয়েছে। প্রত্যেক বছর 11 থেকে 12 লক্ষ প্রবাসী বিদেশ যান কাজের খোঁজে। 2023 সালের ডাটা অনুযায়ী 2023 সালে 11 থেকে 12 লক্ষ প্রবাসী গিয়েছেন এবং 2025 সালে প্রায় যেটা একটু উপর নিচে হতে পারে, প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর প্রায় $2000 কোটি রেমিটেন্স পাঠান। বাংলাদেশি প্রবাসীরা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের রোড ইনফ্রাস্ট্রাকচার যাই কিছু বলে না কেন সব মুখ থুবড়ে পড়বে। আজ আপনার বাবা স্কুলে চাকরি করছে, আজ আপনার বাবা কলেজে প্রফেসরি করছে, আজ আপনার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে, বা যে কোনো সংস্থাতে আপনার বাবা মা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে, তাদের বেতনের কিছুটা অংশ আমরা প্রবাসীদের পকেট থেকে কোনো না কোনো ভাবে যায়। কিন্তু আমাদের প্রবাসীদের নিরাপত্তা সরকার কতটুকু করছে, কতটুকু দেখছে আমাদের প্রবাসীদের নিরাপত্তা? 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 4813 জন প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত এসেছে মৃত লাশ হয়ে। 2023 সালে এসেছিল 4552 জন প্রবাসী, যা আগের বছরের তুলনায় 5.7% বেশি। এদেশে প্রতি মাসে 400 জন প্রবাসী এবং দিনে
প্রত্যেক দিন 13 জন প্রবাসী মারা যাচ্ছেন। 1993 থেকে 2024 ডেটা অনুযায়ী 57,216 জন প্রবাসী মারা গিয়েছেন, যার গালফের ভিতরে ছিল 17,881 জন প্রবাসী, যার মধ্যে সৌদি আরব থেকে 5,666 জন এবং ইউএই থেকে 1,913 জন, ওমান থেকে 1,893 জন প্রবাসী এসেছে। এটা তো দেখানো একটা ডেটা, যে ডেটাগুলো লেখা হচ্ছে, বাট আপনি জানেন কিনা জানি না, প্রত্যেক বছর ডিরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন দেশে কতজন প্রবাসী মারা যাচ্ছেন, যাদের ডেটা সম্বন্ধে কেউ জানেও না, কোন একটা দেশ জানে না। সবচেয়ে বড় কথা, অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য প্রত্যেক বছর কতজন প্রবাসী মারা গেছেন তার সঠিক ডেটা আমাদের কাছে নেই। সারা বিশ্ব জুড়ে বাংলাদেশের প্রবাসীর সংখ্যা প্রায় 75 লাখ। শুধুমাত্র মিডল ইস্ট, মালয়েশিয়া এবং উন্নয়নশীল দেশে প্রায় 1,20,00,000 প্রবাসী রয়েছে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দেয়, প্রত্যেক বছর 4 থেকে 5,000 প্রবাসী মারা যাচ্ছেন, কিন্তু এর ভিতরে অনেকের মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যায়নি। আমরা প্রবাসীরা যারা কাজ করি তারা প্রত্যেক সময় প্রচন্ড ওয়ার্ক প্রেশার সহ্য করতে হয়। পরিবারকে সেভ করার জন্য মাস শেষে হ্যালো আমাদেরকে টাকা দিন, হ্যালো আমাদেরকে পয়সা দিন, এই কথা গুলোর জবাবের জন্য প্রত্যেকটা দিন প্রচন্ড হার্ড খাটুনি খেটে তারপর আমরা প্রবাসীরা দেশে টাকা পাঠাই। অসহ্য যন্ত্রণা, অসহ্য গালাগালি সহ্য করতে হয় প্রত্যেকটা প্রবাসীদের দেশে টাকা পাঠানোর জন্য। মানসিক চাপ রয়েছে দেশ থেকে, বিভিন্ন সময় আমরা প্রত্যেকটা প্রবাসীকে বিভিন্ন সময় মানসিক চাপ দিয়ে থাকি। এছাড়া রয়েছে শ্রমিকদের যে থাকার ব্যবস্থা, সব শ্রমিকের থাকার ব্যবস্থাগুলো সঠিকভাবে হয়তো কর্মসংস্থান যারা দিচ্ছে তারা সঠিকভাবে দিচ্ছে না। এমন অনেক প্রবাসী রয়েছে যারা না খেয়ে দিনের পর দিন পার করতে হচ্ছে। আর আমরা প্রবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন লোভে পড়ে প্রবাসে আসতে হয়, যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমন অনেক প্রবাসীকে দেখেছি যারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর প্রবাসে আসে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। তারা মনেই করে নেয় হয়তো প্রবাসে আসলে তাদের হয়তো যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করে হবে, এবং এই স্বপ্ন দেখানোর পিছনে কিছু কুচক্রী মহল রয়েছে যারা মিথ্যে স্বপ্ন দেখিয়ে থাকে। বিভিন্ন প্রবাসী লোনের উপরে, সুদের উপরে টাকা নিয়ে প্রবাসে আসে, লোনের টাকার চাপ সহ্য করতে হয়, ফ্যামিলি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হতে হয়। টাকা জিনিসটা এমন একটা জিনিস, যখন আপনার কাঁধে দায়িত্ব পড়বে, আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আপনি মানুষটি হবেন পৃথিবীর সবচাইতে অপরাধী মানুষ, যে টর্চার পাওয়া শুরু করবে আর্থিকভাবে, মানসিকভাবে, সমাজ থেকে, সংসার থেকে, পৃথিবী থেকে। যেই জায়গায় আপনি পাড়া দিবেন, আপনার সেই জায়গাতে কোনো না কোনো ভাবে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে অপমানিত হতে হবে। আর আজকে আপনি লিখে যাবেন আপনি এখনো প্রবাস থেকে আপনার যে টাকা লোন নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণ শোধ করতে পেরেছেন কিনা, আর আসলে আরো কত টাকা বাকি রয়েছে সেই সম্বন্ধে কমেন্টসে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের ভিডিওকে উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এর হয়তো পার্ট 2 আসবে, যেখানে আরো ভালোভাবে কথাবার্তা বলা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের নিরাপত্তা নিজে দিন। নিজে নিরাপদ থাকলে আপনি নিরাপদ, আপনার ফ্যামিলি নিরাপদ, আর আপনার ফ্যামিলি নিরাপদ মানে সব জায়গাতেই আপনি নিরাপদ। সো নিজের নিরাপত্তাটা আগে দেওয়া শিখুন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।